কখনো কি ভেবেছেন একটি ফটোকার্ড, একটি ক্যাপশন আর একটি রাজনৈতিক রায়, এই তিনটি জিনিস কি একজন বিশ্ববিদ্যালয় কর্মকর্তার জীবন পুরোপুরি পাল্টে দিতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাবলু মোল্লা, যিনি রাতের অন্ধকারে কোনো বিস্ফোরণ ঘটাননি, কোনো মিছিল পরিচালনা করেননি, কোনো সংঘর্ষে অংশ নেননি, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করলেন শেখ হাসিনার সমর্থনে। আর সেই পোস্টের কয়েক ঘন্টা পরে গণতন্ত্রের রক্ষার শপথ নেওয়া ছাত্ররা তার বাড়ির সামনে জড়ো হলো। পুলিশ এসে তাকে আটক করলো, আর 5.5 মাস আগের সন্ত্রাস বিরোধী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই আইনের প্রয়োগ, নাকি এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পুরনো এক চক্রের নতুন সংস্করণ? অতীতেও আমরা দেখেছি, ক্ষমতার পালাবদলের পর পুরনো শত্রুদের বিরুদ্ধে হঠাৎ মামলা, হঠাৎ গ্রেপ্তার, আবার হঠাৎ করেই বিচার শুরু হয়। তাহলে কি 2025-এর এই নতুন পরিস্থিতি সেই পুরনো প্রশ্নটাই ফিরে আনছে? আজকের অনুসন্ধানে আমরা দেখব, লাবলুর গ্রেপ্তার কি স্রেফ একটি ফেসবুক পোস্টের ফল, নাকি এর পেছনে রয়েছে অতীতের কোনো রাজনীতির দীর্ঘ ছায়া। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় মৃত্যুদণ্ড ঘোষণার পর লাবলু মোল্লা ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে লেখা ছিল, আই ডোন্ট কেয়ার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরপর যা ঘটল, ডাবির কিছু শিক্ষার্থী তার বাসার সামনে ভিড় করলো, স্লোগান, চাপ এবং পরে পুলিশ এসে তাকে আটক করতে বাধ্য হলো। সেই রাতে লাবলু লাইভে বলেছিলেন, আমি কোনো অন্যায় করিনি, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। কিন্তু এর কয়েক ঘন্টা পরে তিনি হয়ে গেলেন সন্ত্রাস বিরোধী মামলার সন্দেহভাজন ব্যক্তি। শাহবাগ থানার ওসি বলছেন, তাকে সন্ত্রাস বিরোধী আইনের 5.5 মাস আগের একটি মামলায় সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মজার বিষয় হলো, এই মামলাটি হয়েছিল 31শে মে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলে স্লোগান, ককটেল বিস্ফোরণের ঘটনায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যখন কেউ অন্য রাজনৈতিক মত প্রকাশ করার কারণে গ্রেপ্তার হয়, তখন এটা কি আইনের চোখে ধুলি দেওয়া, নাকি রাজনৈতিক প্রতিপক্ষকে সরানোর নতুন কৌশল? আর কেউ কেউ বলছে, আইনের চোখে সবাই সমান। পূর্বের সরকার যেভাবে ক্ষমতা ব্যবহার করেছে, ঠিক একইভাবে এবার তাদের সমর্থকরাও আইনের আওতায় আসছে। তাহলে এটাই কি ন্যায় বিচার? একজন সাবেক ছাত্রলীগ নেতা এবং উচ্চ পদস্থ কর্মকর্তা কিভাবে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অর্থদাতা হলেন? প্রশ্ন জাগে, এই অভিযোগ কি শুধুই তাকে ফাঁসানোর জন্য আনা হয়েছে, নাকি এই গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলমান কোনো ক্ষমতার দ্বন্দ্বের ফল, যেখানে লাবলু কোনো শক্তিশালী পক্ষের চক্ষুশূল হয়েছিলেন? নাকি এটি কেবল ফেসবুকের মত প্রকাশের অপরাধে দেওয়া এক দৃষ্টান্তমূলক শাস্তি? লাবলুর আইনজীবী বলছে, মত প্রকাশের কারণে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এই দাবি সাধারণ মানুষের মনে আরো বেশি খটকা দিচ্ছে। বাংলাদেশে প্রায়শই দেখা যায়, যখন কোনো রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়, তখন দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে সন্ত্রাস বিরোধী আইনের মতো কঠোর ধারা ব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের আটক করা হয়। এই আইনটি এখন মত প্রকাশ নিয়ন্ত্রণের সহজ হাতিয়ার হয়ে উঠেছে। একজন সরকারি কর্মকর্তা একটি বিতর্কিত রায়ের পক্ষে অবস্থান নিতেই পারেন, কিন্তু তার জন্য তাকে 5.5 মাস আগের পুরনো মামলায় জড়িয়ে ফেলা জনগণ এটাকে ভয় দেখানোর কৌশল হিসেবে দেখছে। আর তারা প্রশ্ন তুলছে, এই দেশে সত্য বলার স্বাধীনতা কতটুকু আছে? কেন তদন্ত কর্মকর্তা এখন 5.5 মাস আগের মামলাটি সক্রিয় করলেন? যখন সাংবাদিক এই বিষয়ে প্রশ্ন করলেন, তিনি কেন বললেন, আমার ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলেন? এই জবাব কি প্রমাণ করে না যে এই গ্রেপ্তার সিদ্ধান্ত এসেছে উপর মহল থেকে এবং তদন্তের স্বচ্ছতা নেই? আজকে লাবলু মোল্লা, কালকে অন্য কেউ। প্রশ্নটা এখন আর লাবলুর ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে নয়। প্রশ্নটা হলো, আইন কি সত্যিই সবার জন্য সমান, নাকি এটি রাজনৈতিক হাতছানির কাজ করছে? এই ঘটনা কি বাংলাদেশের বাক স্বাধীনতার একটি নতুন শীতল অধ্যায় উন্মোচন করলো? আমরা আপনাকে প্রশ্ন করছি, এই পুরো ঘটনায় আপনার কি মনে হয়? লাবলু মোল্লার এই গ্রেপ্তারের পেছনের আসল কারণ কোনটি? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমি কোনো দলের পক্ষ নিচ্ছি না, আমি একজন ব্যক্তির বাক স্বাধীনতার প্রশ্নে কথা বলছি।